চৌঠা অক্টোবর থেকে নসিপুরের ব্রিজ চালু হচ্ছে। দেখুন, 4ঠা অক্টোবর ব্রিজ চালু হচ্ছে কথাটা পুরোপুরি সত্য না। ব্রিজ অলরেডি চালু হয়ে গেছে। 4ঠা অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে। এর আগে পণ্যবাহী ট্রেন অর্থাৎ মালগাড়ি চলেছে, আর্মিদের সেনা জওয়ানদের ট্রেন চলেছে। এবার সাধারণ জনসাধারণের জন্য এই লাইনটা ওপেন করে দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন, এবছর 2রা মার্চ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি এই নসিপুর রেল ব্রিজের উদ্বোধন করেছিল। এরপর আবার আমরা বেশ কিছুদিন ওয়েট করতে হলো। আমরা বারংবার বলে আসছিলাম, আমাদের মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক, বিজেপির রাজ্য বিজেপির সম্পাদক, যার উদ্যোগে দীর্ঘদিনের অপেক্ষারত কাজ আবার শুরু হয়েছে এবং সেই সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে রয়েছে যে আগামীকাল ঠিক দুপুর 12টা 25 মিনিটে আমাদের 2রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী। ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এই নসিপুর রেল লাইনের শুভ উদ্ঘাটন করবেন এবং আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। 4 তারিখ থেকে ধারাবাহিকভাবে চলবে। আপনারা অলরেডি রেল দপ্তর সূত্রে জানতে পেরেছেন, এখন 3টে ট্রেন কাশিমবাজার অবধি চলবে আজিমগঞ্জ থেকে, অর্থাৎ এই ট্রেনগুলোকে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। রামপুরহাট থেকে যেগুলো আজিমগঞ্জে আসতো সেগুলো এক্সটেন্ড করে কাশিমবাজার অবধি চালানো হচ্ছে। 3 জোড়া, অর্থাৎ 3টে আসবে, 3টে যাবে এবং একটি ট্রেন কৃষ্ণনগর অবধি আজিমগঞ্জ থেকে চালানো হবে। এই ট্রেনটির আজিমগঞ্জের টাইম হয়তো 4:05 বিকালবেলায়। দীর্ঘদিন ধরে বহরমপুরের যাত্রীরা বা কাশিমবাজারের যাত্রীরা বা মুর্শিদাবাদের যাত্রীরা একটা আমাদের কাছে দাবি জানাচ্ছিল যে দুপুর 3টের পর আবার সেই হাজারদুয়ারি, প্রায় 5:15 লালবাগ, 5:20 লালবাগ, 5:30 বহরমপুর, এর মাঝে একটা বিশাল টাইম যাত্রীদের অপেক্ষা করতে হতো। এই টাইমে যেন একটা ট্রেনের ব্যবস্থা করা হয়। গড়িয়েও সেই কথা ইস্টার্ন রেলের জিএম সাহেব, ডিআরএম সাহেব, শিয়ালদার প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার পিসিসিএম সাহেবকে বলেছিলেন এবং রেল দপ্তরে চিঠি দিয়েছিলেন। আমাদের সেই প্রস্তাব গৃহীত হয়েছে। বৈকাল 4:05 আজিমগঞ্জ থেকে ট্রেন ছাড়বে। সেই ট্রেনটা নিয়ার অ্যাবাউট ভরমপুরে 4:30টার আশপাশ পৌঁছাবে এবং বেলডাঙায় 4:55 সম্ভবত এবং কৃষ্ণনগর অবধি যাবে। তাহলে বেলডাঙার বাসিন্দাদেরও একটা সুবিধা হলো কৃষ্ণনগরে যাওয়ার দিকে। যে বৈকাল 4টের পর আবার সেই 5:45 হাজারদুয়ারি মাঝখানে কোনো ট্রেন ছিল না, আমরা একটা আবার সেই ট্রেন দিয়ে বেলডাঙাবাসীরও আমরা সুবিধা করতে পারলাম। শিয়ালদহ থেকে বেলডাঙ্গা রুটে নসিপুর হয়ে যে ট্রেন অতিরিক্ত ছুটবে, যে রেলগেটগুলোতে আন্ডারপাস নেই, নিত্যদিনের যাত্রীরা কত অসুবিধার মধ্যে পড়বে। দেখুন, রেল গেটগুলোতে আন্ডারপাস নেই, অনেকাংশে ঠিক, আবার অনেকাংশে আপনাকে একটা উদাহরণ দিই। অলরেডি আমরা সচেষ্ট হয়েছি, আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, আমি এর আগেও ইন্টারভিউতে বলেছিলাম যে আমরা পুরোপুরি লেগে আসি কাজ করানোর জন্য। আপনারা দেখতে পাবেন, খোঁজ নিয়ে জানতে পারবেন। আমাদের বেলডাঙার ক্ষেত্রে আমি বলছি, বেলডাঙা বিধানসভার বেলডাঙা ব্লকের মধ্যে যে 5টা আন্ডারপাস অলরেডি 112, 113, 116, 117, 118 5টা আন্ডারপাসের কাজ আরম্ভ হয়ে গেছে এবং আমরা মনে করছি আগামী 6 মাসের মধ্যে এই আন্ডারপাসগুলো সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই 112 আর দেবকুণ্ড আন্ডারপাস, তার পরবর্তীতে 113, তারপর 116, 117, 118 আমরা একের পর এক কাজ করে যাচ্ছি। দেখুন, ধারাবাহিক প্রক্রিয়া, একদিনে তো আপনার সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু ভারত সরকার রেলমন্ত্রী, আমাদের বিজেপির যারা নেতৃত্ব, তারা লেগে রয়েছেন যাতে এই সমস্ত সমস্যার সমাধান হয়। আপনারা দেখতেই পাবেন, হ্যাঁ, আন্ডারপাসের একটা সমস্যা কিছু কিছু জায়গায় আসছে, আমাদের কাছে এসেছে, অভিযোগ এসেছে। আমরা সেটা বলেছি ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি স্টেপ নেবে। যেমন মহুলায় দেখবেন খুব সুন্দর সেট করে দেওয়া আছে, তো জলটা পড়ে না। এরকম আবার 2-1টা আন্ডারপাসে কালকে আমাকে বলছিলেন বিভিন্ন দাদারা, সাংবাদিক বন্ধুরা বলছিলেন যে সেট নেই, যার ফলে আন্ডারপাসে জল জমছে। এর সেট না থাকাটা একটা কারণ, কিন্তু এর পাশাপাশি টেকনিক্যাল কারণও আছে। অনেক সময় আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা পাই না, যে পঞ্চায়েতের আশপাশে এলাকাগুলোর যে নিকাশি ব্যবস্থা হওয়া উচিত, সেই নিকাশি ব্যবস্থা থাকে না, তার জন্য জলটা জমে আন্ডারপাসে জমে যায়। আমরা দেখলাম ঝুমকাতে এবং সরুলিয়াতে যে আন্ডারপাস যেগুলো রয়েছে সেগুলোতে এত পানি জমে আমাকে এখনই বললাম, গতকালকে আমি অভিযোগ পেয়েছি এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ গ্রহণ করি। আমরা বলেছি যে আপনারা গেট নাম্বারগুলো, আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি বেলডাঙার আশপাশে যত আন্ডারপাসে জল জমছে তাদের লোকেশনগুলো, গেট নাম্বারগুলো আমাকে দেন। আমরা চেষ্টা করছি আগামী 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো, কিন্তু আমাদেরকে তথ্য দেন। অনেক সময় কি রেলের কাছে সঠিক তথ্য পৌঁছায় না। আপনি যে কথাটা বললেন, আপনার সঙ্গে আমি 100% একমত, হয়তো জমছে, কিন্তু আমাদের তথ্য নেই। আমাদের বিজেপির নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার চলছে, আমাদের রেল দপ্তর আমরা জানাবো। আমরা যেমন কথা দিই, যেমন গত শনিবার দিন আমার কাছে একটা অভিযোগ এলো, ওটা আমরা অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছিলাম যে বেলডাঙার 111 নম্বর 5 থেকে যে রাস্তাটা, রেলের রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে, পুরো ভগ্নপ্রায় অবস্থা, ভাঙা অবস্থায় রয়েছে। এ তো অস্বীকার করার জায়গা নেই। আমি সঙ্গে সঙ্গে আমি ডিআরএম সাহেবকে জানাই। ডিআরএম সাহেব আমাকে বলে তুমি নিজে যাও, ওখানে কী কন্ডিশন দেখো এবং ভিডিও তুলে আমাদেরকে পাঠাও।
আমি নিজে যাই, আমি সঙ্গে সঙ্গে ভিডিও তুলে পাঠাই ডিআরএম সাহেবকে। ডিআরএম সাহেব, ডিএন সাহেব কৃষ্ণেন্দুবাবুকে দায়িত্ব দেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করি। কৃষ্ণেন্দুবাবু আমাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে বলেন, সঙ্গে সঙ্গে অন দ্য স্পট আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কথা বলি এবং আমি রিকোয়েস্ট করি দুর্গাপুজোর মধ্যে যেন রাস্তাটা নতুন করে দেওয়া হয়। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বলেন যে প্রীতম, দুর্গাপুজো আসতে আর বেশি সময় নেই, আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমরা চেষ্টা করছি করার, কিন্তু আমরা ডেডলাইন দীপাবলি অর্থাৎ কালী পুজোর মধ্যে নিচ্ছি। কালী পুজোর মধ্যে আমরা বেলডাঙার যে আমাদের রাস্তা রেলে একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, মানুষ যেতে পারে না, সেই রাস্তাটার কাজ আমরা সম্পূর্ণ করাবো। এবং আপনাকে আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, রাস্তা সম্পূর্ণ হলে ওই রাস্তায় অন্ধকার, লাইট নেই, সেই লাইট লাগানোর কোনো এখানকার কোনো এমএলএও চিঠি দেন না, এমপিও কিছু বলেন না, ফুটেজ খেতে আসেন। এর আগেও যিনি এমপি ছিলেন তারাও তাই করতেন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কথা দিচ্ছি যে এই রাস্তা সম্পূর্ণভাবে দীপাবলির মধ্যে, তারপর এই রাস্তায় রেলের পক্ষ থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। বেলডাঙ্গায় 111 নম্বর রেলগেট, এই রেলগেটটি চালু হলে পরে আমাদের বাইপাস কিন্তু দুটো, একটি হচ্ছে দেবকুণ্ড আর একটি হচ্ছে সরুলিয়া। তাহলে কি আপনারা এই দেবকুণ্ডর যে আন্ডারপাস যেটা, সেটাকে করে এটা বাইপাস করার কি চেষ্টা করছেন এই বেলডাঙ্গা 111 নম্বর কাজ হওয়ার আগে? দেখুন, ভারত সরকার স্পেসিফিক্যালি 111 বলে না, ভারত সরকার ভারতবর্ষের প্রত্যেকটা রেলগেটকে ওঠানোর জন্য চেষ্টা করছে। অর্থাৎ রেলগেট যত থাকবে তত জাম্পের সৃষ্টি হবে, অর্থাৎ মানুষকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে গেলে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই আমরা যদি বাইপাস রাস্তার ব্যবস্থা করতে পারি, তাই আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যে দেখবেন যেখানে বিজেপি সরকার নেই, রাজ্য সরকার তারাও সহযোগিতা করছে, দ্রুত আন্ডারপাস হয়ে যাচ্ছে, দ্রুত ফ্লাইওভার হয়ে যাচ্ছে, মানুষকে জাম্পের মুখে কম পড়তে হচ্ছে। ফ্লাইওভারের ক্ষেত্রে নিয়মটা আপনাদের জানা উচিত, আপনারা হয়তো সঠিক নিয়ম জানাই না, যে 50% খরচের টাকা কেন্দ্র সরকার দেয়, 50% টাকা রাজ্য সরকার দেয়, আর আন্ডারপাসের ক্ষেত্রে সমস্ত টাকাটাই আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়। তো বেলডাঙ্গার ক্ষেত্রে অলরেডি আমাদের কাছে যে প্রপোজালগুলো ছিল, আমি এর আগেই বললাম 112, 113, 116, 117, 118, বাকিগুলো তো অলরেডি হয়ে গেছে আগে। এগুলোর আন্ডারপাসের সম্পূর্ণ টাকা ভারত সরকার অ্যালার্ট করে দিয়েছে, টেন্ডার হয়ে গেছে, ওয়াক অর্ডারও দেওয়া হয়েছে এবং কাজও আরম্ভ হয়ে গেছে। আমরা 111 শুরু করার অনেক আগেই এই সমস্ত আন্ডারপাসগুলো ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে, মানুষ এই সমস্ত আন্ডারপাসগুলোকে ব্যবহার করতে পারবে, অতি দ্রুত তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে। রেলগেটের পড়ার যে ঝক্কি বা ঝামেলা, সেটা মানুষকে পোহাতে হবে না। মুর্শিদাবাদের মানুষরা কলকাতায় ডাক্তার দেখাতে যায়, গরু ছাগলের মতো ট্রেনে যায়। এখানে অভিযোগ আছে ছানা ব্যবসায়িকরা তাদের নিত্যদিনের যে ছানা নিয়ে যায়, মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে যাতায়াত করে এবং এই পেশেন্ট পার্টিরা তারা গরু ছাগলের মতো ট্রেনে আসা যাওয়া করে। এই ব্যাপারটা নিজে দেখুন, বিষয়টা খুব সংবেদনশীল রয়েছে। আমাদের দুটো বিষয় মানবিকতার সঙ্গে দেখতে হবে। পেশেন্ট যারা রয়েছেন তারা তো ইচ্ছা করে যাচ্ছেন না, তাদেরও প্রয়োজন হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় চিকিৎসা ব্যবস্থা উন্নত না, তাই মুর্শিদাবাদে যখন চিকিৎসা করতে পারে না তখন কলকাতা যেতে হয়। কেউ তো ইচ্ছা করে পয়সা খরচা করে কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে না। আর সাধারণ গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা গাড়ি করে যাওয়া পসিবল নয়, তাই তারা ট্রেনে যায়। এটা তো একদম অস্বীকার করার জায়গা নয়। আবার এটাও মানবিকতার সঙ্গে দেখতে হবে, কেউ যদি এখানে ছানা বিক্রি করতে পারতো নিজের দেশে, তাকে নিশ্চয়ই কলকাতা যেতে হতো না, সেও নিশ্চয়ই কষ্ট করে ট্রেন দখল করে যেত না, তারও রুটি রোজগার দরকার আছে। ছানা ব্যবসায়ীদের বিষয়টা আমরা সংবেদনশীলভাবে দেখছি, এটাকেও দেখছি আমরা। পেশেন্টের ব্যাপারটা আমরা ছানা ব্যবসায়ীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনাদের কোন কোন ট্রেনে আপনারা যান, কোন কোন ট্রেনে আপনাদের জন্য যারা বগি লাগিয়ে দেওয়া হয়, তাহলে আপনারা জেনারেল প্যাসেঞ্জারদেরকে আমরা উঠবেন না, এটা আমাদেরকে লিখিত দেন। ওই ছানা ব্যবসায়ীদের পক্ষ থেকেও আমাদের বলা হয়েছে, ওনারা কিছু ট্রেনের নাম দিয়েছেন এবং ওনারা রিকোয়েস্ট করেছেন যে যদি ওই ট্রেনে তাদের ব্যবসায়ীদের জন্য, আমি আপনাকে দেখাতে পারি আজকে এক্ষুনি একটা লেটারের কপি দেখাতে পারি, আজকে আমি পোস্ট করেছিলাম যে তাদের জন্য যদি আমরা আলাদা ডিব্বার কামরার ব্যবস্থা করে দিই ট্রেনের মধ্যে, তাহলে তারা জেনারেল পাবলিকদের কামরায় উঠবে না। এই কথা তারা দিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা 3 বছর থেকে লেগে আছি ধারাবাহিকভাবে। আজকের দিনে 1 অক্টোবর 2021 সালে প্রথম ইস্টার্ন রেলের তৎকালীন জিএম সাহেবের কাছে আমরা এই দাবিটা করেছিলাম যে একটা আলাদা কামরা বা আলাদা ট্রেন দেওয়া হোক, ঠিক আছে, যাতে করে সাধারণ মানুষকে ওই ব্যবসায়ীদের সঙ্গে ঝুঁকি না হয়। দেখুন, আপনি দেখতে পাবেন দুগ্ধ ব্যবসায়ীদের জন্য পৃথক ট্রেনের ব্যবস্থা করা যায়, আপনাদের ক্যামেরা দেখতে পাবেন, দুগ্ধ ব্যবসায়ীদের জন্য পৃথক ট্রেনের ব্যবস্থা করা। অর্থাৎ তাদের সঙ্গে সাধারণ মানুষকে আলাদা করে দিলে তাহলে তাদেরকেও ঝুঁকি পোহাতে হবে না, যারা সাধারণ রেল যাত্রীরা তাদেরকে ঝুঁকি পোহাতে হবে না। দেখুন, এই জেলায় গৌরীশঙ্কর ঘোষ একমাত্র বিধায়ক যিনি প্রকৃত অর্থে মানুষের যে
চাহিদা, মানুষের যে দাবি, সেগুলো রেল দপ্তরে পৌঁছে দিচ্ছেন বা দিল্লিতে পৌঁছে দিচ্ছেন। মানে সঠিক জায়গায় সঠিক কথা পৌঁছাতে পারলে কাজ হয়। কিন্তু আমাদের যারা নেতৃত্ব রয়েছেন এখানকার, এই জেলার এতদিন যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, সে অধীর চৌধুরী হতে পারেন, বাবু তাহের খান হতে পারেন, বর্তমানে ইউসুফ পাঠান হতে পারেন, তারা ক্যামেরা নিয়ে ফুটেজ খেতে ব্যস্ত। তারা সঠিক জায়গায় সঠিক সময়ে কিছু কথা বলে না। যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, সম্মানীয় গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে আমরা এই জেলায় রেলের উন্নয়নগুলো করছি, তখন তারা ফুটেজ খেতে হাজির হয়ে যান, কিন্তু মানুষের দাবিকে তারা কখনো তুলে ধরেন না। যেমনটি আপনারা দেখবেন 2013 সালে নসিপুর রেল লাইন বন্ধ হয়ে পড়েছিল। এই নসিপুর রেল লাইনের ক্ষেত্রে আমি বলবো, দেখুন টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি আর মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলি টিমটা তৈরি করেছিলেন, ধোনি ওয়ার্ল্ড কাপ জিতালেন, টিমটাকে আগে নিয়ে গেলেন। ঠিক একইরকমভাবে এয়ার খান, যার কথা না বললেই নয়, এয়ার খান সাহেবের স্বপ্ন ছিল নসিপুর ব্রিজ, তার প্ল্যান ছিল, তিনি চিঠিচাপাটি করে নসিপুর ব্রিজটাকে পাস করিয়েছিলেন। এবং এয়ার খান সাহেব আজকে হয়তো নেই, উনি দেখুন বিভিন্ন ধর্ম সম্প্রদায়, বিভিন্ন ধর্মমত মানেন, উনি হয়তো উপরে রয়েছেন, ভালো জায়গায় রয়েছেন, উনি আজকে দেখছেন ওনার স্বপ্ন বাস্তবায়িত হলো। উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে আগে নিয়ে গেলেন গৌরীশঙ্কর ঘোষ। বেলডাঙ্গাতে যে দীর্ঘদিনের যে দাবিগুলো ছিল, 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে কোনো টিকিট কাউন্টার ছিল না, সেখানে এটিএম মেশিন লাগিয়ে অনেকাংশে সেই সমস্যার সমাধান করা হয়েছে। বেলডাঙ্গাতে যে মানুষের দীর্ঘদিনের দাবি যে শেড নাই, সেই শেডের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে 1,65,00,000 টাকার, তার ওয়াক অর্ডারও দেওয়া হয়েছে। দুর্গাপুজোর পরেই বৃষ্টি কেটে গেলে সেই কাজও আরম্ভ হবে এবং 8 মাসের মধ্যে সমগ্র বেলডাঙ্গা স্টেশনের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে শেড পুরো ছেয়ে দেওয়া হবে, যাতে করে মানুষকে আর বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে কষ্ট না পেতে হয়। একটিমাত্র কাজই বেলডাঙ্গা স্টেশনে বাকি রয়েছে আমার দেখাবার, যেগুলো আমরা নিয়ে শুরু করেছিলাম। বেলডাঙ্গা স্টেশনের ক্ষেত্রে সাধারণ যারা পেশেন্ট, আপনি কিছু আগে বললেন রুগীদের ট্রেনে যেতে হয়, তা রুগীদের কথা এপার থেকে ওপার করা খুব মুশকিল। যদি এসকেলেটার, অর্থাৎ চলন্ত সিঁড়ি বা লিফট, যে কোনো একটা ব্যবস্থা করা যায়, তাহলে অনেকাংশে রুগীরা সেই সমস্যা থেকে সমাধান পাবে, মুক্তি পাবে। তাই আমার মনে হয়েছে, আমি গৌরীবাবুকে বলেছি, রেল দপ্তরের ডিআরএম স্যারকে বলেছি, উদয় শঙ্কর ঝা যে নতুন প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার এসেছেন, ওনাকেও বলেছি, উনি রেল বোর্ডে কথা বলেছেন। দেখা আমাদের দেখবেন রাজ্য সরকারের একটা রাস্তা তৈরি করলো, আবার ভাঙলো, পাইপ ঢোকালো, আবার রাস্তা তৈরি করলো, মানে বারংবার পরিষেবা ব্যাহত হয়। এই জন্য আমরা বলেছি যে ফুটওভার ব্রিজটাকে এখনই তৈরি না করে একসঙ্গে এসকেলেটারটাকে আমরা যদি পাস করে নিতে পারি বা লিফটটাকে পাস করে নিতে পারি এবং একসঙ্গে দুটো তৈরি করতে পারি, আমার মনে হয় বেলডাঙ্গার মানুষের যে কাঙ্ক্ষিত যে চাহিদাগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হবে। আমি যেগুলো বললাম যে টিকিট কাউন্টার 2 নম্বর 3 নম্বরের দিকে জলের ব্যবস্থা হয়েছে, সেটটার কাজ আরম্ভ হয়ে যাচ্ছে, রাস্তা কালী পুজোর মধ্যে হয়ে যাচ্ছে, এটা করছি করানোর। মুর্শিদাবাদের মানুষের মারাত্মক একটি অভিযোগ রয়েছে, ভাগীরথী এক্সপ্রেস এত পয়সা দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু অত্যন্ত অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে নিত্য যাত্রীরা না, কি কষ্ট, যাতায়াত করে। কি কষ্ট ক্লিয়ারলি বলুন, কোন জায়গাটা কষ্ট আপনাকে খোলাখুলি বলতে হবে, কী বলতে চাইছেন ডাইরেক্টলি? এখানে ভাগীরথী যে এক্সপ্রেস, এই এক্সপ্রেসে যারা যাতায়াত করেন তারা দেখেন যে ছেনা ব্যবসায়িকরা এবং প্রচুর হকার এবং মানুষ এমনভাবে যাতায়াত করে। আমি অবশ্যই স্বীকার করছি, রেল দপ্তরও স্বীকার করে নিয়েছে, এক্ষেত্রে আমাদের পর্যাপ্ত রেলের যে সিকিউরিটি চেক হওয়া দরকার সেটা হয় না। অনেক ক্ষেত্রে মানবিকতার ক্ষেত্রে মানুষের ছাড়তে হয়, কারণ অনেক ক্ষেত্রে নর্মাল বগিতে মানুষ জায়গা পায় না, রোগী থাকে, তারা জায়গা পায় না, তারা হয়তো রিজার্ভেশন কাউন্টারে কেউ উঠে পড়ে, সেক্ষেত্রে টিটির কিছু করার থাকে না। টিটি দেখা গেল কোনো বৃদ্ধ লোক উঠে পড়েছে, বয়স্ক লোক ট্রিটমেন্ট করতে যাবে, সাইডে দাঁড়া দিতে হয়। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি, আমাদের ডিআরএম সাহেবকে বলেছি, মানুষকে সাবধানও করছি, যারা এই ভাগীরথীতে নন এসি যে রিজার্ভেশন কামরাগুলো আছে, সাধারণ প্যাসেঞ্জার উঠে যান, তারা খবরদার উঠবেন না, কারণ কৃষ্ণনগর বা রানাঘাটে যে কোনো মুহূর্তে চেক হচ্ছে, আগামী দিন আরও কঠোর চেক হবে। যাদের কাছে রিজার্ভেশনের টিকিট থাকবে তারাই কেবলমাত্র সিট থাকবে, তারাই রিজার্ভেশন কামরাগুলো উঠবে। আসলে দেখুন সমস্যাটা অন্য জায়গায়, মুর্শিদাবাদ জেলায় ব্যাপক জনসংখ্যা, তার তুলনায় আমাদের জেলার ব্যবস্থা উন্নত না। আজকে অন্যান্য জেলা থেকে অত লোক তো কলকাতায় যায় না, এই জেলায় কিছু নাই, হসপিটাল নেই। আপনি কেন এই কথা বলছেন? কারণ প্রয়োজনের থেকে বেশি পরিমাণ লোক যদি ট্রেনে যায় তবেই ট্রেনে ভিড় হবে, ট্রেনের ঠেসাঠেসি হবে। এই প্রয়োজনের থেকে বেশি লোক কেন যাচ্ছে? কারণ মুর্শিদাবাদ তারা পরিষেবা পাচ্ছে না, মুর্শিদাবাদে পরিষেবা পাচ্ছে না বলে তাই তাদেরকে যেতে হচ্ছে। কেন? এই জেলায় তো তৃণমূলের 20টা এমএলএ জিতেছে, তৃণমূলের তো 3খানা সাংসদ, তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, কোথায় উন্নয়ন করছে তারা? তারা ফুটেজ খেতে চাইছে, তারা কী কাজ করেছে বলুক না, বেলডাঙ্গা এমএলএ বলুক তারা কী কাজ করেছে। এই 3 বছর জেতার পর কোন কাজটা করেছে বেলডাঙ্গাবাসীর জন্য? জান না, বেলডাঙ্গা হসপিটালটা কি একদিন দেখে আসুন,
কী অবস্থা রয়েছেন, মাঝে মধ্যে এখন নতুন এমপি এসছেন, দেখাতে হবে যে বাইরে থেকে এমপি জিতেছে, এমপিকে ফুটেজ খেতে হবে, দেখাতে হবে। আর বিজেপিকে সংখ্যালঘুদের থেকে দূরে করে রাখা হচ্ছে, মানে বিজেপি মানে সংখ্যালঘু বিরোধী এরকমটা দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে। আপনাকে আমি দেখাতে পারবো কল্যাণী এমসে কত সংখ্যক পেশেন্ট মাননীয় গৌরীশঙ্কর ঘোষের উদ্যোগে ট্রিটমেন্ট করতে যান, তাদের মধ্যে কত সংখ্যালঘু রয়েছে। আমরা বিভাজন করি না, কে হিন্দু মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, আমরা বিভাজন করি না। আমাদের কাছে মানুষ, মান এবং হুঁশ প্রত্যেকের আছে, আমারও মান এবং হুঁশ আছে, তাই মানুষ হিসেবে মানুষের পাশে আমরা দাঁড়াই। আপনি ব্যক্তিগতভাবে নাম পাঠিয়ে দেখেন, বা আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরা পাঠায়, যারা ব্যক্তিগত আমার বন্ধু রয়েছে, তাদের কাছে যারা মিশে রেখেছে আমাদের সঙ্গে, আমি নাম বলছি না অন ক্যামেরা, আপনি দেখতে পাবেন। আপনি 2-3 মাস ওয়েট করুন, আমি নাম করে বলছি, কাপাসডাঙ্গা, কাজিশাহ, মির্জাপুর, বেগুনবাড়ি, সেই এলাকায় সংখ্যালঘু ভাইদের মধ্যে আমরা কীভাবে কাজ করছি, গ্রামের সাধারণ মানুষের জন্য কীভাবে আমরা কাজ করছি, আপনি দেখতে পাবেন। তো আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, বিজেপি মানে হিন্দুর পার্টি এরকম একটা ইমেজ তৈরি করে দেওয়া হয়, এবং মুসলিম গ্রামে, মাইনরিটি গ্রামে যখন আমরা কাজ করতে যাই তখন কি হয় না, আমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তো আমরা যখন মাইনরিটি গ্রামে যাবো, এবার তখন কাজ করবো, মানুষকে সুবিধা পাই দিতে পারবো, মানুষের পরিষেবা পাই দিতে পারবো, তখন বিজেপির বিরুদ্ধে এই কথাগুলো আর বললেও মানুষ বিশ্বাস করবে না, এই ভরসা আশা আমরা রাখছি। ট্রেনে যে হকারি করছে, মানুষের নিত্য দিনের যাত্রীদের প্রচুর অসুবিধা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে যে একটু বলেন। দেখুন, আমি একটা কথা বলি, আজকে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের ট্রেনে তো এত হকার নেই। কেন নেই? সব প্রদেশে বিজেপি সরকার চালাচ্ছে, কেন হকার নেই? কারণ মানুষের কাছে কাজ রয়েছে। আপনি যদি বিকল্প কাজ দিতে পারেন মানুষকে, কেউ তো ইচ্ছা করে হকারি করতে যায় না দাদা, ট্রেনে পেটের ভাতের জন্যই যায়। যে পার্টিরই যাক, যে ধর্মেরই যাক, যে লোকে যাক না কেন, পেটের ভাতের জন্যই হকারি করতে যায়, তাই তো? তাহলে এবার এই রাজ্য সরকার মানুষের হাতে কাজ দিতে পারছে না, শিল্প নেই রাজ্যে, কোনো বিকল্প কর্মসংস্থান নেই, তাই মানুষকে বাধ্য হয়ে ট্রেনে হকারি করতে যেতে হচ্ছে। আমরা মানবিকতার ক্ষেত্রে অনেক সময় বলতে পারি না, আমরা রিকোয়েস্ট করি যে একসঙ্গে সবাই ভিড় করো না, হয়তো 4 জন উঠলে, 5 জন উঠলে আরও 5 জন অন্য বগিতে ওঠো। এবং হকারতে থাকার প্রয়োজনীয়তাও রয়েছে দাদা, কারণ আপনি যখন লং টার্ম কলকাতা যাবেন, জল খাওয়ার প্রয়োজনীয়তা, কেউ ঝালমুড়ি খায়, সেটা একটা সীমাবদ্ধ থাকবে তো। হ্যাঁ, ওটাই আপনাকে বলছি যে আমরা তো রিকোয়েস্ট করি যে 4 জন উঠলে, 5 জন উঠলে বাকিরা অন্য কামরায় ওঠো। এবার তারাও অনেকের কথা শোনে। আবার দেখুন, সমাজে তো সকল মানুষ সমান নয়, কেউ কেউ বাধ্য ছেলের মতো সব কথা শোনেন, কেউ কেউ শোনেন না। যখন শোনেন না, তখন আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হয়, আমাদেরকে অভিযোগ করতে হয়। হাতে না কাজ পাওয়ার জন্যই হকার বৃদ্ধি হচ্ছে। একদম অবশ্যই, যদি মানুষকে কাজ দিতে পারে, বেলডাঙ্গায় চিনির মিল বন্ধ হয়ে পড়ে আছে, এখানে যদি একটা বিকল্প শিল্প কলকারখানা তৈরি হতো, এমন মানুষ কাজ পেত। তারা হকারি ভুল বুঝিয়ে রেখেছে, বিজেপিকে ভোট দিলে, বিজেপি জিতলে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, তোমাদেরকে ধর্মকর্ম করতে দেবে না, এই ভুল বুঝিয়ে মুসলিম সম্প্রদায়টাকে বিজেপিকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। আমি মুসলমান সম্প্রদায়ের মানুষজনের কাছে, আমার যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে, নানা নানি, ফুপা ফুপি, একটিবার ভোট দিয়ে দেখুন না। আজকে তো ভারতবর্ষে এত কটা রাজ্যে বিজেপি জিতেছে, কোনো রাজ্য থেকে একটা মুসলিম ভাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে? 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেইগুলোকে টাকা দিয়ে বড় করে খবর করে মুসলমান সম্প্রদায়ের মধ্যে কী করায় না, ভয়ের সৃষ্টি করায় যে বিজেপি জিতলে তোমাদেরকে নামাজ পড়তে দেবে না, বিজেপি জিতলে তোমাদেরকে ধর্মকর্ম করতে দেবে না, বিজেপি জিতলে তোমাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেবে। এই ভয় আর দেখানো চলবে না। মানুষ, মুসলিম সম্প্রদায়ের এখন চোখ খুলে গেছে, তারা বুঝতে পারছে সবকা সাথ সবকা বিকাশ কে করেছে। আপনার নাম? আমার নাম প্রীতম ব্যানার্জি, আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যুব কমিটির সদস্য, মুর্শিদাবাদ জেলার বিজেপির এমএলএ গৌরীশঙ্কর ঘোষের বিধায়ক প্রতিনিধি।